আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি আমি শফিক রায়হান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। ঝালকাঠিতে লঞ্চে ভয়াবহ আগুন, ৪২টি মরদেহ উদ্ধার, দগ্ধ শতাধিক। শেরেবাংলা মেডিকেলে চিকিৎসাধীন ৭৬ জন। বরগুনায় হতাহতদের পরিবারে শোকের মাতম। সরকার নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে, মির্জা ফখরুলের অভিযোগ। খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবি বিএনপি নেতাদের। কম খরচে রেমিটেন্স পাঠানোর ব্যবস্থা করছে সরকার, মালদ্বীপে প্রবাসীদের সংবর্ধনায় বললেন প্রধানমন্ত্রী। দালাল ধরে নয়, বৈধভাবে বিদেশ যাওয়ার পরামর্শ। দেশের নির্বাচনী পদ্ধতি ঠিকমতো কাজ করছে না, রেহমান সোবহানের মন্তব্য। বঙ্গবন্ধু মানুষের মুক্তির যে স্বপ্ন দেখেছিলেন তা থেকে অনেক পিছিয়ে বাংলাদেশ। বিসিবি স্ট্যান্ডিং কমিটিতে ব্যাপক রদবদল, ক্রিকেট অপারেশনসে জালাল ইউনুস, টুর্নামেন্ট কমিটিতে ববি আর আকরাম খান পেলেন ফ্যাসিলিটির দায়িত্ব। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ঝালকাঠির সুগন্ধা নদীতে লঞ্চে আগুনে এ পর্যন্ত ৪২ জনের লাশ উদ্ধার করা হয়েছে, দগ্ধ হয়েছেন শতাধিক যাত্রী। আহতদের চিৎকার আর স্বজনদের আহাজারিতে হৃদয় বিদারক পরিস্থিতি তৈরি হয়েছে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে। মাঝ নদীতে এমন ভয়ঙ্কর ও বিভৎসতা এর আগে দেখেনি দেশের মানুষ। বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে ঝালকাঠির সুগন্ধা নদীতে দাউ দাউ করে জ্বলেছে এমভি অভিযান ১০ নামের লঞ্চ। লঞ্চের বেশিরভাগ যাত্রী ছিলেন ঘুমে, তাই মৃত্যুর সংখ্যা অনেক বেশি হয়েছে। কেবিনে থাকা যাত্রীরা পুড়ে অঙ্গার হয়েছেন, জানিয়েছেন প্রাণে বেঁচে যাওয়ারা। আমার যে বাচ্চাটা না, ওটা ৬ মাস বেশি বয়স না, বুঝছেন? ওই লোকটারে বলছি, উনি কোলে নিয়ে ঘুরছে, বুঝছেন? যদি একটু কাইলে পারেন আমার আগুনের লেলিহান শিখা থেকে বাঁচতে দগ্ধ অবস্থায় অনেকে ঝাঁপ দিয়েছেন হিমশীতল নদীতে। সব পুইরা সরকার হয়ে যাইতেছে। আমার বউ, আমার বাবা, সবাই, আমার বউ, আমার ভাইয়াটার লাভ দাও, ওটার বাপ তুমি লাভ দাও, ভাইয়াটারে বাঁচাও। আমি লাভ দিতে, আমি লজ্জারিয়ে বাড়ি আমার মারে আমি ছেড়ে দিয়েছি, হাত দিয়া পারি নাই। আমার মারে আমি ধরতে রাখতে। ফিশিং বারবার বন্ধ হয়ে যেতেছে। আমরা স্টাফে ঢুকি, আমার পাশেই সিরিয়ালে ওই ভাইয়া এরকম যে বন্ধ হয় কা কয় কুয়াশার কারণে। আমরা আবার দৌড়ি সাইড পেছন দৌড়ি যাই, জানলা খুঁজে দিই, কোনো কুয়াশা নাই। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন লঞ্চের ইঞ্জিন রুমের তেলের ব্যারেল থেকে আগুনের সূত্রপাত হয়। পরে লঞ্চের চায়ের দোকানের গ্যাস সিলিন্ডারও বিস্ফোরণ হয়। এদিকে দগ্ধ ও আহতদের স্বজনদের আহাজারিতে ভারী বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল। বার্ন ইউনিট বন্ধ থাকায় আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে সার্জারি ইউনিটে। ২১ মাস যাবৎ শুনেছি যে বার্ন ইউনিট নাই। এখানে যদি আজকে বার্ন ইউনিট থাকতো, ঢাকা নিতে হতো না। যদি যে কোনো ব্যাপারে পড়লে যদি ঢাকা যাইতে তো রোগী শেষ। বার্ন ইউনিট শীঘ্রই সচল করার আশ্বাস দিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী। গত এক থেকেই কিন্তু 5টা ডিভিশনে 5টা বার্ন ইউনিটের স্যাংশন হয়েছে, বরিশালে একটা আছে। এটা সবকিছুই হচ্ছে, আপনাদেরকে ধৈর্য ধরতে হবে। দুর্ঘটনার কারণ উদ্ঘাটনে ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ। আহতদের সুচিকিৎসা ও নিহতদের পরিবারকে আর্থিক সহায়তার আশ্বাস দিয়েছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী। এখানে কোনো রাজনৈতিক নাশকতা বা দুর্বৃত্তরা কাজ করেছে বা দেশবিরোধী কোনো চক্র এটার সঙ্গে জড়িত কিনা আমি এই মুহূর্তে বলতে পারছি না, তদন্ত রিপোর্ট না আসা পর্যন্ত। যারা মারা গেছেন তাদের পরিবারকে আমরা ১.৫ লক্ষ টাকা করে আমরা আমাদের একটা তহবিল আছে, সেখান থেকে দিব। নিখোঁজদের সন্ধানে পাগল প্রায় স্বজনরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এদিকে দুর্ঘটনা কবলিত এমভি অভিযান ১০ লঞ্চে অগ্নিকাণ্ডে হতাহতদের বেশিরভাগই বরগুনার বাসিন্দা। বিভিন্ন প্রয়োজনে রাজধানী থেকে গ্রামের বাড়িতে ফিরছিলেন তারা। অপেক্ষায় ছিলেন স্বজনরা, ভোর হলেই পৌঁছে যেতেন যে যার গন্তব্যে। কিন্তু তাদের অনেকেই আগুনে পুড়ে নিহত, অনেকে ঠাঁই হয়েছে হাসপাতালে। স্বজনদের খোঁজে ঘটনাস্থল আর হাসপাতালে ছুটোছুটি করছেন আত্মীয়রা। বরগুনা প্রতিনিধি শহীদুল ইসলাম স্বপ্নের তথ্য ও ছবিতে রিপোর্ট।
আমার স্বজন ছিল 3 জন। একজন হলো আমার বরগুনা সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের খাজুরা গ্রামের রিপন। আগুন লাগা অভিযান 10-এ ছিলেন তার কয়েক স্বজন। তার ফুফাতো ভাই খাজুরা এলাকার মঈন ও ফুফাতো ভাইয়ের ছেলে আব্দুল্লাহ ও শালিকা আছিয়া রয়েছেন নিখোঁজ। হাসপাতাল ও ঘটনাস্থলে অনুসন্ধান করলেও তাদের খোঁজ মেলেনি। আমার ভাতিজার নাম হলো মুত্তাসিন। ও হলো পরীক্ষা শেষের পরে আর কি নানা বাড়িতে আর দাদা বাড়িতে বেড়ানোর উদ্দেশ্যে রওনা দিছে। আর ফুফাতো ভাই সেও কালকে রওনা দিছে, ওগো একসাথে নিয়ে, কিন্তু এখন তো কোনো সন্ধান মিলে না আমাকে। নিখোঁজদের মধ্যে আছেন বরগুনার মাইটা এলাকার ইদ্রিস খান, নলি এলাকার আব্দুল হাকিম, চাঁদপুরের মনোয়ারা, পাথরঘাটার ট্যাংরার পপি আক্তার, তালতলা এলাকার আব্দুর রাজ্জাক, কালীবাড়ি এলাকার রাকিব মিয়া, বরগুনা সদরের হাফেজ তুহিনের মেয়ে ও সদরের ছোট আমতলী এলাকার জয়নব বেগম, মির্জাগঞ্জ উপজেলার রিনা বেগম ও মেয়ে রিমা, পরীরখাল এলাকার মা মেয়ে রাজিয়া ও নুসরাত, বরগুনা ঢলুয়া এলাকার মোল্লারহোড়া গ্রামের একই পরিবারের মা তাসলিমা ও 2 মেয়ে মিম ও তানিশা, ছেলে জুনায়েদ সহ 4 জন নিখোঁজ রয়েছেন। ঘটনার সময় লঞ্চে ছিলেন বরগুনা সদর উপজেলার সদর ইউনিয়নের হেইলি বুনিয়া এলাকার সাদিক মৃধা। দুর্ঘটনার সময়কার ভয়াবহতা তুলে ধরলেন তিনি। লঞ্চ হলে প্রথম হইলে ইঞ্জিন বাস্ট হয়েছে, ইঞ্জিন বাস্ট হওয়ার পরে আগুনটা লাগছে হইলে পর্দা থেকে যত বিষাক্ত যে গ্যাসের যে সিলিন্ডারগুলো ছিল ওইগুলো বাস্ট হয়ে গেছে এবং 5 মিনিটের মধ্যে টোটাল লঞ্চে আগুন লেগে গেছে। আমি ছিলাম 3 তলায়, 3 তলা থেকে লাফ দিয়ে পানিতে পড়ছি এবং 30 মিনিটের মতো আমার সাঁতার কাটা লাগছে। লঞ্চ যে সময় ব্যাগই আসার পরে কিনার দিয়ে লঞ্চ যাইতে লাগছে, ওই সময় আমার মেয়ে নিয়ে আমি লাফ দিয়ে নদীতে ঝাঁপ দিছি। ঝাঁপ দেওয়ার পর কিছু মনে করেন 1 মিনিট পরে আমার ওয়াইফ আমার ছেলেকে নিয়ে আবার ঝাঁপ দিয়ে পড়ছে, ঝাঁপ দিয়ে পরে সাঁতরাই উঠছে আর কি। এদিকে নিহতদের পরিবারকে 25,000 ও আহতদের সর্বোচ্চ 15,000 টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে বরগুনা জেলা প্রশাসন। জেলা প্রশাসনের সাথে আমাদের সার্বক্ষণিক যোগাযোগ আছে এবং আমরা মৃতদেহ রিসিভ করে শনাক্তকরণের কাজটি করবো এবং শনাক্তকরণ সাপেক্ষে মৃতদেহ প্রত্যেক পরিবারকে আমরা স্বজনদেরকে 15,000 টাকা অনুদান দেবো এবং যারা ইতিমধ্যে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন তাদেরকে আমরা 15,000 টাকা অনুদান প্রদান করবো। বাংলা ভিশন নিউজ ডেস্ক। লঞ্চে আগুনের ঘটনায় সবার উন্নত চিকিৎসায় শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট থেকে 7 সদস্যের চিকিৎসক ও প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। সন্ধ্যায় দগ্ধদের দেখতে হাসপাতালে গিয়ে একথা বলেন মন্ত্রী। বলেন, বার্ন ইনস্টিটিউটে ভর্তি সবার অবস্থা আশঙ্কাজনক, বেশিরভাগেরই শ্বাসনালী পুড়ে গেছে বলে জানান তিনি। এদের মধ্যে জেসমিন আক্তারের শরীরের 12% এবং তার ছেলে তামিম হাসানের শরীরে 30% দগ্ধ হয়েছে বলে জানানো হয়। বরিশালে 76 জন চিকিৎসা পাচ্ছেন বলে জানান মন্ত্রী। বরিশালের চিকিৎসাটা যাতে আরও ভালো হয় সেই জন্যে এখান থেকে 7 সদস্যের একটা টিম পাঠানো হচ্ছে। তারা মনে হয় রওনা দিয়েছে এবং সাথে যা যা প্রয়োজনীয় আরও মেডিসিন যা লাগে, ওষুধপত্র, অন্যান্য যে সরঞ্জামাদি যা লাগে সেটা এখান থেকে পাঠিয়ে দেওয়া হয়েছে। একটি প্রকল্প পাশ করা হয়েছে, বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি 8টি ডিভিশনে হবে। 8টি ডিভিশনের মধ্যে 5টার জন্য পাশ হয়ে গেছে এবং এখানে ঢাকা একটা 6টা আর 2টা হয়ে যাবে, সেটা আমরা ব্যবস্থাও নিচ্ছি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচন কমিশন গঠনের আগে সরকারকে পদত্যাগ করে নিরপেক্ষ সরকার দিতে হবে। সরকারের বিদায় ঘণ্টা বেজে গেছে বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। সৎ সাহস থাকলে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দেওয়ার চ্যালেঞ্জ জানান তিনি। বেগম খালেদা জিয়াকে মুক্তি দিয়ে সুচিকিৎসার জন্য দ্রুত বিদেশ নেওয়ার অনুমতি দেওয়ার দাবি জানান বিএনপি নেতারা। গাজীপুর থেকে জাহাঙ্গীর আকন্দের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন মনিরুজ্জামান মনির। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে সমাবেশ করে মহানগর জেলা বিএনপি। দীর্ঘ 15 বছর পর গাজীপুরের এই সমাবেশকে ঘিরে উজ্জীবিত নেতাকর্মীরা। গাজীপুর মহানগর বিভিন্ন উপজেলার নেতাকর্মীরা বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি সম্বলিত ব্যানার ফেস্টুন নিয়ে সমাবেশে যোগ দেন। এতে বক্তব্য রাখেন স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা। সমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, বর্তমানে যে সংকট চলছে তা শুধু বিএনপির সংকট নয়, পুরো জাতির সংকট। সরকার সুপরিকল্পিতভাবে
মুক্তিযুদ্ধের অর্জন ও গণতন্ত্র ধ্বংস করে দিয়েছে। অবিলম্বে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি জানান মির্জা ফখরুল। রাষ্ট্রের যন্ত্রগুলোকে পুলিশ, র্যাব, অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে আজকে যারা এই জনগণের উপর নির্বিচারে অত্যাচার, দমন, নির্যাতন চালাচ্ছে, তাদের হাত থেকে এই দেশকে রক্ষা করবার জন্য যিনি একমাত্র নেত্রী, এই দেশনেত্রী বেগম খালেদা মুক্তির দাবিতে আমরা আপনাদের সামনে এসেছি। জনগণ আজকে পরিবর্তন চায়, জনগণ আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি চায়, জনগণ আজকে তার সুচিকিৎসা চায়। সরকার নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছে মন্তব্য করে বিএনপির মহাসচিব বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনে 400 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এখন আর কেউ ভোট দিতে যায় না। সংলাপের নামে নাটক চলছে বলে মন্তব্য করেন তিনি। এখন কি করছে? নতুন একটা নাটক শুরু করেছে। সেই নাটকটা কি? সংলাপ। রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাহেব বিভিন্ন রাজনৈতিক দলগুলোকে দাওয়াত করছেন, দাওয়াত করে ওখানে বঙ্গভবনের খাওয়া দাওয়া দিচ্ছেন, আর বলছেন যে আসেন আমরা কথা বলে একটা ভালো নির্বাচন কমিশন গঠন করি। নির্বাচন কমিশন কি করবেন? নির্বাচন কমিশন তো কাজই করতে পারে না যতক্ষণ আওয়ামী লীগ সরকার। আবার প্রধান নির্বাচন কর্মকর্তা যে হুদা সাহেব, আবার এই লোকেরা তাকে আদর করে বলে বেহুদা। সেই বেহুদা প্রত্যেকটা নির্বাচনের পরে গিয়ে কি বলে? নির্বাচন খুব সুষ্ঠু হয়েছে, নির্বাচন খুব ভালো হয়েছে, নির্বাচন খুব সুন্দর হয়েছে। বন্ধুগণ, এই ধরনের নির্বাচন কমিশন এই দেশের মানুষ চায় না। আমরা তাই পরিষ্কার করে বলেছি যে আমরা এই নির্বাচন কমিশন গঠন করার আগে অবশ্যই এই সরকারকে পদত্যাগ করতে হবে এবং একটা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করতে হবে। প্রশাসনের কর্মকর্তাদের সংবিধান লঙ্ঘন করে কোনো কাজ না করার আহ্বান জানান বিএনপির মহাসচিব। আমার খুব অবাক লাগে, বিস্ময় হয় এবং হাসিও পায় যখন আওয়ামী লীগের নেতারা প্রায় বলে বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে না, তাই নির্বাচনে আসতে চায় না, ভয় পায়। আরে ভয় তো আপনারা পান। যদি সাহস থাকে, বুকের পাশে থাকে, তারা নির্বাচনকালীন সময়ে নিরপেক্ষ নির্বাচন দিয়ে দেখুন কারা আসে, কারা পায়। আর খুব বড় বড় কথা বলেন, একটু পুলিশ, র্যাব এগুলোকে বাদ দিয়ে আসেন না, দেখি কি অবস্থা। ঘন্টা বেজে গেছে, আমেরিকার থেকে র্যাবকে এবং 7 জন কর্মকর্তাকে স্যাংশন দিয়েছে এবং গতকাল বলেছে বাংলাদেশ সরকারকে, আমি তোমাকে যত টাকা দিয়েছিলাম নিরাপত্তার জন্য তার হিসাব আমার চাই। মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ যতদিন ক্ষমতায় থাকবে ততদিন দেশ ধ্বংস হবে। বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে গাজীপুরের সমাবেশে অনেকটাই উজ্জীবিত বিএনপির নেতাকর্মীরা। তৃণমূল নেতাকর্মীদের একটাই চাওয়া, বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে যেন আরও কঠোর কর্মসূচি দেওয়া হয়। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, গাজীপুর। দালাল নয়, বৈধভাবে বিদেশে যেতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, স্বাধীনতা বিরোধী ও খুনিরা এখনও তৎপর, তাদের মোকাবেলা করে দেশকে এগিয়ে নিতে হবে। মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মন্তব্য করেন, জানান কম খরচে ও সহজে দেশে রেমিটেন্স পাঠাতে ব্যবস্থা নিচ্ছে সরকার। দ্রুত গতিতে উন্নয়ন এবং মালদ্বীপের রাজধানী মালেতে প্রবাসী বাংলাদেশিদের সংবর্ধনা অনুষ্ঠানে হোটেল থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুরুতে মালদ্বীপে থাকা প্রবাসীদের বিভিন্ন সমস্যা সমাধানে সরকারের পদক্ষেপ উল্লেখ করেন। বলেন, দেশে রেমিটেন্স পাঠানো, বিমান সেবা নিশ্চিত করতে মালদ্বীপ সরকারের সাথে আলোচনা হয়েছে। বিদেশে যেতে বৈধভাবে যাওয়ার পরামর্শ দেন সরকার প্রধান। আমি খুব অবাক হয়ে গেলাম যে আপনাদেরকে ডলার কিনে তারপরে টাকা পাঠাতে হয়। এটা কেন পাঠাতে হবে জানি না। এটা বোধহয় আমি দেশে যে আমাদের বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে আলাপ করব যে সরাসরি আপনাদের অর্থ আপনারা যদি সরাসরি প্রেরণ করতে পারেন কিনা, তাহলে কোনো অসুবিধা হবে না। কারণ মালদ্বীপের যে টাকার সঙ্গে আমাদের টাকার বিনিময়টা কি এবং সেটা কিভাবে সরাসরি বিনিময় করা যায়, সেটা বিষয়টা আমরা আলোচনা করতে পারবো। সেটা করা বোধহয় খুব একটা সমস্যা হবে না। প্রবাসীদের কল্যাণ করা, এটা আমরা সবসময় মনে করি আমাদের একটা দায়িত্ব। তবে আমি এটুকু বলবো যে আপনারা একটা কাজ করবেন, সেটা হলো যারা বিদেশে আসতে চায় তারা যেন ওই দালাল ধরে না আসে, তারা যেন বৈধভাবে আসার চেষ্টা করে। এখন ডিজিটাল বাংলাদেশ,
সমগ্র বাংলাদেশে ডিজিটাল সেন্টার আমরা করে দিয়েছি, সেখানে রেজিস্ট্রেশন করার সুযোগ আছে এবং এই রেজিস্ট্রেশনের তালিকা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে থাকবে এবং তার মাধ্যমে আসতে পারবে। বাড়ি ঘর বিক্রি করে দলারের হাতে টাকা দেওয়ার কোনো দরকার নেই। প্রধানমন্ত্রী বলেন, সরকারের সব অর্জনে প্রবাসীদের ভূমিকা অনস্বীকার্য। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, বিশ্ব এখন সম্মানের চোখে দেখে। দেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে দেয়া হবে না বলেও মন্তব্য করেন। স্বাধীনতা বিরোধী এবং খুনিরা সবসময় তৎপর থাকবে, তাদের ষড়যন্ত্র চলতে থাকবে, কিন্তু ওই ষড়যন্ত্র মোকাবেলা করেই আমাদের অগ্রযাত্রা অব্যাহত রাখতে হবে। ইনশাআল্লাহ জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা আমরা করে তুলব। মালদ্বীপে ভালো কাজের সুযোগ রয়েছে, সরকার প্রশিক্ষণের উদ্যোগ নিয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সৈয়দ আব্দুল মুহিত, বাংলাভিশন, ঢাকা। বিশিষ্ট অর্থনীতিবিদ রেহমান সোবহান বলেছেন, জাতীয় সংসদে ব্যবসায়ীদের সংখ্যা বাড়ছে যারা সাধারণ মানুষের প্রতিনিধিত্ব করছে না। অর্থনীতি সমিতির সম্মেলনে ভার্চুয়ালি বক্তব্যে তিনি বলেন, সুশাসন ও সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ না থাকলে অর্থনীতির সুফল সবার কাছে পৌঁছায় না। ইউনিয়ন পরিষদ নির্বাচনেও ব্যাপক সহিংসতা নির্বাচনী সিস্টেমকে প্রশ্নবিদ্ধ করেছে। অর্থনীতির ব্যাপক উন্নতি হলেও বঙ্গবন্ধু মানুষের মুক্তির যে স্বপ্ন দেখেছিলেন, সেখান থেকে অনেক পিছিয়ে বাংলাদেশ। নির্বাচনী পদ্ধতি ঠিকমতো কাজ করছে না, স্বল্প আয়ের মানুষের বিচার প্রাপ্তিও অনিশ্চিত হয়ে পড়েছে। অধ্যাপক রেহমান সোবহান বলেন, ব্যাংকিং ব্যবস্থায় সুশাসন নেই, কম সুদে ঋণ নিয়ে টাকা ফেরত দেয় না অনেক বড় ব্যবসায়ী। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের স্ট্যান্ডিং কমিটিতে ব্যাপক রদবদল। ক্রিকেট অপারেশনসের দায়িত্ব পেলেন জালাল ইউনুস, 2 মেয়াদ পর স্ট্যান্ডিং কমিটিতে জায়গা পেলেন আহমেদ সাজ্জাদুল আলম ববি। দায়িত্ব পালন করবেন টুর্নামেন্ট কমিটির। বিসিবির দ্বিতীয় বোর্ড সভা শেষে কমিটি ঘোষণা করেছেন সভাপতি নাজমুল হাসান পাপন। বিসিবি নির্বাচনের পর প্রথম বোর্ড সভাটি হয়েছে তড়িঘড়ি করে। বিশ্বকাপ ও নানান জটিলতায় দ্বিতীয় সভাটি হলো অনেকদিন পর। এবারের সভার প্রধান আলোচনায় ছিল স্ট্যান্ডিং কমিটিতে কে কোন দায়িত্ব পাচ্ছেন। ক্রিকেট অপারেশনস কমিটির দায়িত্বে আর থাকতে চাননি আকরাম খান। এই পদে কে আসছেন সেটাই ছিল সবচেয়ে বড় আলোচনার বিষয়। দীর্ঘদিন মিডিয়া কমিটির দায়িত্বে থাকা জালাল ইউনুসের কাঁধে চেপেছে এই কমিটি। মিডিয়ার দায়িত্ব পেয়েছেন নতুন পরিচালক তানভীর আহমেদ টিটু। মার্কেটিং ও বিপিএল এর দায়িত্বটা এবারও সামলাতে হবে শেখ সোহেলকে। গ্রাউন্ডস ডেভেলপমেন্ট ও এইচপির দায়িত্বেও আসেনি কোনো পরিবর্তন। ক্রিকেট পরিচালনা ছেড়ে এবার ফ্যাসিলিটিজের দায়িত্ব নিচ্ছেন আকরাম। বিসিবি সভাপতি জানান, এবার থেকে কমিটির প্রধানদেরই নিজেদের কাজের জবাবদিহি করতে হবে। এটা প্রথমেই বলে দেওয়া হয়েছে যে যার যার কমিটি সে শুধু কথা বলবে, অন্য কেউ বলবে না। এটা ওরা ধরে নিয়েছিল, যেহেতু আপনারা খালি আমাকে পেলে আমাকেই জিজ্ঞেস করেন সব প্রশ্ন, হয়তো আমি বলে দেবো, ওরা এই মনে করেছে এটা বলার দরকার নেই। কিন্তু আজকে আমি এটা ক্ল্যারিফাই করে দিয়েছি, যার যারটা সেই বলবে। আগামী 2 বছরের জন্য জাতীয় দলের ব্যাটিং পরামর্শক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে জেমি সিডন্সকে। জাতীয় দলের অধিনায়কদের মিডিয়ায় কথা না বলে টিম ম্যানেজমেন্টের কাছে নিজেদের পরামর্শ দেওয়ার কথা জানান বিসিবি সভাপতি। ওডিআই ক্যাপ্টেন চাইলেই তো হবে না, পারফরমেন্স করতে হবে। ও তো এখন ওপেন করে না, তাহলে তামিম কি 4 নম্বরে মুশফিকের জায়গায় তাকে খেলাবে? তার মানে মুশফিককে সরাবে? তার যদি ইচ্ছা হয় সে তার প্ল্যান দিতে পারে, কোচকে দিতে পারে, আমাদেরকে বলতে পারে, সিলেক্টরকে বলতে পারে, অপারেশনসকে বলতে পারে, বাট মিডিয়া এইসব বলে কোনো লাভ নাই। সাম্প্রতিক সময়ে সবচেয়ে বড় বিতর্কের জায়গা ছিল ক্রিকেট অপস। শৃঙ্খলা ফিরিয়ে আনাই হবে প্রথম কাজ, জানালেন নতুন চেয়ারম্যান। অপারেশনসের প্রথম কাজটা হচ্ছে ন্যাশনাল টিমকে নেওয়া। আমি চাই ন্যাশনাল টিমের যে ড্রেসিং রুমটা আছে, এই ড্রেসিং রুমটা হেলদি আমি একটা অ্যাটমসফিয়ার দিতে চাই। তো আমার ওইটাই টার্গেট। হেলদি অ্যাটমসফিয়ার মানে ইটস ব্যাপক একটা কথা। সেখানে সবাই এখানে ক্রিকেট ম্যানেজমেন্ট, টিম ম্যানেজমেন্ট থাকে, প্লেয়াররা থাকে, আমাদের স্টাফ থাকেন, তাদের নিয়ে যখন যদি একটা আমরা হেলদি অ্যাটমসফিয়ার থাকে, তার মানে ক্রিকেটটা ইজ অন দ্য রাইট ট্র্যাক। শেখ হাসিনা ক্রিকেট স্টেডিয়াম নিজস্ব অর্থে সারা দেশে মাঠ নির্মাণ ও নারী ক্রিকেটারদের বেতন বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে বোর্ড সভায়। মনির হোসেন খান, বাংলাভিশন, ঢাকা। বিদায়ী বছরে করোনা মহামারীতে থমকে থেকেছে দেশের রাজনৈতিক অঙ্গনও। বছরের শেষ দিকে বিধিনিষেধ শিথিলের পর রাজনীতির মাঠে আসতে থাকে স্বাভাবিকতা। মাস কয়েকের এই সময়টাতে বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসা, নিত্যপণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদ সহ নানা ইস্যুতে মাঠ গরমের চেষ্টা করে বিএনপি। পালন করেছে গৌরবের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীও।
করোনা বছর জুড়েই অনেকটা স্থবির করে দিয়েছে রাজনৈতিক কর্মকাণ্ড। তবে বছরের শেষ দিকে মাঠের রাজনীতিতে সরগরম ছিল বিএনপি। চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অসুস্থতায় বিদায়ী বছরের বেশিরভাগ সময় উদ্বেগ উৎকণ্ঠায় পার করেছে দলটি। এপ্রিলে করোনা শনাক্ত হয় বেগম খালেদা জিয়ার। প্রায় 2 মাস চিকিৎসা শেষে ফিরেন গুলশানের বাসায়। শারীরিক নানা জটিলতায় তাকে ফের নিতে হয় হাসপাতালে। বছরের শেষ সময়টা হাসপাতালের সিসিইউতেই কেটেছে সাবেক প্রধানমন্ত্রীর। লিভার সিরোসিসে আক্রান্ত বেগম জিয়াকে সুচিকিৎসার জন্য বিদেশ নিতে এবং তার মুক্তির দাবিতে মানববন্ধন, মিছিল, সমাবেশ, গণ অনশনের মতো বিভিন্ন কর্মসূচিতে সোচ্চার বিএনপি। এখন পর্যন্ত বেগম জিয়াকে চিকিৎসার জন্য বিদেশ নেওয়ার সুযোগ না পাওয়ার ইস্যুতে নিয়মিত শোডাউন সহ ঘুরে দাঁড়ানোর বার্তা দিয়ে যাচ্ছে বিএনপি। আর বিলম্ব করবেন না, অবিলম্বে দেশের দিকে মুক্তি দিন এবং তাকে সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানোর ব্যবস্থা করুন। হরতাল, অবরোধের মতো কঠোর কর্মসূচি থেকে বিরত বিএনপি। তবে নিত্যপণ্যের দাম বৃদ্ধি সহ বছর জুড়ে নানা ইস্যুতে বিক্ষোভ কর্মসূচিতে সীমিত ছিল দলটি। এ নিরুত্তাপ রাজনীতিতে কিছুটা উত্তাপ ছড়ায় কয়েকটি কর্মসূচিতে বিএনপির নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ। আমাদের সমাবেশ শেষ হওয়ার হয়তো আর মিনিট 2 বাকি ছিল। প্রধান অতিথির বক্তব্য, পুলিশ অতর্কিত লাঠিচার্জ করে, তারপরে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। দীর্ঘদিন পর বিদায়ী বছরে নির্বাহী কমিটি সভা করে বিএনপি। টানা 6 দিনের ওই সিরিজ বৈঠকে নিজেদের রাজনীতি ও আগামী জাতীয় নির্বাচন নিয়ে অবস্থান স্পষ্ট করে দলটি। সাংগঠনিক স্থবিরতা কাটিয়ে ঘুরে দাঁড়ানোর কাজেও মনোযোগ দেয় বিএনপি। নতুন নেতৃত্ব এনেছে ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তরে। প্রত্যাশা অতীতের ব্যর্থতা কাটানো। আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে আমরা যাব, সেই সিদ্ধান্ত নিয়ে মাত্র 10-15 জন আমরা এগোচ্ছিলাম। এর মধ্যে আমাদের উপর গুলি চালানো হয়েছে। 2012 সালে দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদকে হারায় বিএনপি। অনিবার্য নিয়তি মৃত্যুতে আড়াল হয় এক বর্ণাঢ্য রাজনীতিকের জীবনের। বিদায়ী বছরে দলীয় প্রতীকে ইউনিয়ন পরিষদ নির্বাচন বর্জন করে বিএনপি। স্থানীয় নির্বাচনের মতো বর্জন নয়, নিরপেক্ষ সরকারি দাবি আদায় করেই আগামী জাতীয় সংসদ নির্বাচনে যেতে চায় দলটি। সামনের বছরে গণতন্ত্র পুনরুদ্ধারই বিএনপির চ্যালেঞ্জ বলে জানান নেতারা। 22, 23, 24, 25 যাই বলেন না কেন, ভবিষ্যতে আমাদের আকাঙ্ক্ষা তো একটাই, সেটা হলো যে স্বপ্ন নিয়ে আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম সে স্বপ্ন বাস্তবায়ন। যে সাহসিকতা বুকে নিয়ে আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম, আমি বিশ্বাস করি বাংলাদেশে এখনও লক্ষ কোটি তরুণ যুবক তারা তেমনি সাহসিকতা নিয়ে আমাদের এই দেশটাকে আবার গণতান্ত্রিক, মর্যাদাবান, বৈষম্যহীন একটা রাষ্ট্রে পরিণত করবে। 2021 সালে এটাই আমার প্রার্থনা। দীর্ঘদিন বিএনপি ক্ষমতার বাইরে থাকলেও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালনে বর্ণাঢ্য নানা কর্মসূচির আয়োজন ছিল চোখে পড়ার মতো। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা। আদালতে জবানবন্দি দিয়েছেন কক্সবাজারে দল বেঁধে ধর্ষণের শিকার নারী। এ ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করা হয়নি। ঘটনা তদন্তে মাঠে নেমেছে ট্যুরিস্ট পুলিশ। ভুক্তভোগী নারী ও তার স্বামী ট্যুরিস্ট পুলিশের হেফাজতে আছেন। ঘটনার বিষয়ে তাদেরকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদে 3 মাস ধরে কক্সবাজারে অবস্থানের পাশাপাশি প্রধান আসামি আশিকুল ইসলামের সঙ্গে পূর্ব পরিচয় থাকার কথা স্বীকার করেছেন ভুক্তভোগী, জানিয়েছেন ট্যুরিস্ট পুলিশ কক্সবাজারের পুলিশ সুপার মোহাম্মদ জিল্লুর রহমান। আসামি আশিক তালিকাভুক্ত সন্ত্রাসী এবং 16 মামলার আসামি। বৃহস্পতিবার রাতে ওই নারী স্বামী বাদী হয়ে কক্সবাজার সদর মডেল থানায় মামলা করেন। আশিকুল ইসলাম সহ এজাহারে 4 জনের নাম উল্লেখ করা হয়। এছাড়া 3 জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। এজাহারভুক্ত অন্য আসামিরা হলো আশিকের 2 সহযোগী ইসরাফিল খুদা ওরফে জয় ও মেহেদি হাসান ওরফে বাবু এবং রিসোর্টের ব্যবস্থাপক রিয়াজউদ্দিন। এ ঘটনার পর থেকে মামলার অন্য আসামিরা পলাতক রয়েছে। সপ্তাহের ব্যবধানে চালের দাম প্রতি বস্তায় বেড়েছে 150 থেকে 200 টাকা। সুখবর নেই ডাল, আদা, রসুন ও তেলের বাজারে। আমনের ভরা মৌসুমেও প্রতি সপ্তাহে চড়ছে চালের বাজার।
বিক্রেতারা বলছেন সিন্ডিকেটের মাধ্যমে বাড়ানো হচ্ছে চালের দাম। 2 সপ্তাহ আগে চালের দাম বাড়তি। আপনার মিনিকেট আমরা আগে 58 টাকা কিনছি, এখন কিন্তু আমাদের 60 টাকা 100 টাকা কেজি। আপনার কেজিতে 3 টাকা থেকে 4 টাকা এরকমে। আর 28 সালে আমরা আগে কিনছি আপনার হলো 42 টাকা, এখন 46-47 টাকা কিনতেছি আমরা। সিজনে চালের দাম কম, কিন্তু উল্টা আরো বস্তা 100-150 টাকা বেড়ে গেছে। এটা কারণ একমাত্র মিল সিন্ডিকেট করে তারা দাম বাড়ায় দিছে। তারা আমাদের অজুহাত দেখা ধানের দাম বেশি, আসলে ধানের দাম বেশি না। বাড়তি দামে কিনবো না, তারপর নিয়েন না, কিন্তু বাধ্যগত বিক্রি করার জন্য তো আনতেই হয়, তাই বাড়তি দামে আইন না, বাড়তি দামে বিক্রি করা লাগতেছে। সুখবর নেই ডাল, আদা, রসুন সহ নিত্য পণ্যের বাজারে। 1 কেজি মসুরি ডালে পর 8 থেকে 10 টাকা করে বাড়ছে, 1 কেজি রসুনে 10 থেকে 15 টাকা বাড়ছে, এবং পোলাও চাল 1 কেজিতে পর 8 থেকে 10 টাকা করে বাড়ছে। আয়ের সাথে ব্যয়ের আমাদের তো আমরা কুলাতে পারছি না আর কি, মুদ্রা কথা আমরা কুলাতে পারছি না। ডে বাই ডে আমরা মানে একদম এত পেরেশানি যে জিনিসপত্রের দাম কোনোটা একবার বাড়লে আর কমে না, প্রতিনিয়ত বাড়ছে, একদিনের চেয়ে আর একদিন বাড়ছে। আমাদের জন্য এখন খুবই সমস্যা হয়ে যাইতেছে, কারণ আমরা তো এই যে বললো মধ্যবিত্ত, আমাদের আয় লিমিটেড, কিন্তু ব্যয় অনেক বেশি। সপ্তাহের ব্যবধানে দেশি মাছ কেজিতে বেড়েছে 100 থেকে 120 টাকা। ইলিশ মাছের কেজি বিক্রি হচ্ছে 1300 থেকে 1500 টাকা। গত সপ্তাহে বিক্রি করছে এটি 1200, 1250। এই সপ্তাহে বিক্রি করতেছি 1400, 1450। চাঁদপুরে মাছের রেট অনেক বাড়তি। দেশি শিং মাছ মনে করেন যে এখন 1000-1100 টাকা কেজি, চাষেরটা মনে করেন যে 500-600 টাকা কেজি। দেশি কই মাছ আগে বিক্রি করতাম এটি 600 টাকা কেজি, আর এই বছর 1200-1300 টাকা কেজি কই মাছ। শোল মাছ অন্য বছর বেচতাম 500 টাকা কেজি, 400 টাকা কেজি, এই বছর 800 টাকা কেজি। প্রতি কেজি 20 টাকা, বয়লার বাড়ছে, পাকিস্তানি বাড়ছে, দেশি বাড়ছে, সব মুরগির দাম বাড়তি। মানে খাদ্যের দাম বেশি, মুরগি খামারের দাম বাড়াই দিয়েছে। কাঁচামালের সিজন হিসাবেও কিন্তু কাঁচামালের দাম অত্যন্ত বেশি। নিত্য প্রয়োজনীয় জিনিস যে হারে দাম বাড়ছে হু হু করে, সে হারে আসলে আমরা ক্রয় করতে হিমশিম খাচ্ছি। শীতের মৌসুমের সবজি বাঁধাকপি প্রতি পিস বিক্রি হচ্ছে 30, ফুলকপি 30 টাকা, বেগুন বিক্রি হচ্ছে 50 টাকায়। এসএম ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা। রাত পোহালেই শুভ বড়দিন, খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব। খ্রিস্ট ধর্মের প্রবর্তক যীশু খ্রিস্ট এদিন জন্মগ্রহণ করেছিলেন। স্বাস্থ্যবিধি মেনে বড়দিন উদযাপনে গির্জাগুলো সেজেছে বর্ণিল সাজে, 5 তারকা হোটেলগুলোতেও থাকছে নানা আয়োজন। রাজধানীর কাকরাইলের সেন্ট মেরিস ক্যাথিড্রাল চার্চ, এখানে খ্রিস্টজাগে অংশ নিতে আসেন নানা বয়সী মানুষ। স্রষ্টার কাছে অনেক চাওয়া পাওয়া তাদের। সবাই সুস্থ থাকুন, ভালো থাকে, এই দিনটা আমরা কামনা করছি স্রষ্টার কাছে। খ্রিস্টান ধর্মাবলম্বীদের এই আয়োজন দেখতে আসেন অন্যান্য ধর্মের মানুষও। সৌহার্দ্যপূর্ণ মনোভাব নিয়ে অনুষ্ঠান উপভোগ করেন তারা। আমাদের যখন বিভিন্ন প্রোগ্রাম হয়, দুর্গাপূজা হয়, কালী পূজা হয়, তখনও বিভিন্ন ধর্মাবলম্বী লোকরা আমাদের প্রোগ্রামগুলোতে অ্যাটেন্ড করে আসে, ভালো লাগে। এটা আসলে আমাদের বাঙালিদের পরিচয় হওয়া উচিত। সাম্প্রদায়িক যেই মেলবন্ধন, এটা এখন পর্যন্ত বজায় আছে এবং ভবিষ্যতেও থাকবে। সরকারের নির্দেশনা মেনে বড়দিন উদযাপনের কথা জানান খ্রিস্টান সম্প্রদায়ের ধর্মীয় নেতারা। স্বাস্থ্যবিধি মেনেই তারা অংশগ্রহণ করবে আজকের এই রাত্রের খ্রিস্টজাগে এবং আগামীকালকের খ্রিস্টজাগেও। শুক্রবার রাত 8:30টায় শুরু হয় খ্রিস্টজাগের আনুষ্ঠানিকতা। পরম ভক্তি ভরে আবাহন করা হয় যীশু খ্রিস্টকে। এদিকে বড়দিনকে সামনে রেখে বিশেষ সজ্জায় সেজেছে 5 তারকা হোটেলগুলো। অতিথিদের জন্য রয়েছে নানা আয়োজন। কিডস কার্নিভেল সকাল 9টা থেকে রাত্র 9টা পর্যন্ত আমরা এটি চালু রাখবো। আর এছাড়াও আমাদের স্পেশাল লাইভ বারবিকিউ অনুষ্ঠিত হবে। বাচ্চাদের জন্য স্পেশালি আসা, সাথে আমরাও আসলে একটু ঘোরাফেরা করা হলো। এখানে অনেকগুলো ক্রিসমাস ট্রিজ আছে, ওইটা আমার স্পেশালি অনেক ভালো লেগেছে। শনিবার সকাল 7টা ও 9টায় প্রার্থনার সময় নির্ধারণ করা হয়েছে। শিহাব হোসেন, বাংলা ভিশন, ঢাকা। আরো কিছু খবর নিয়ে এবার একটি ডেস্ক রিপোর্ট। কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক বলেছেন, বাংলাদেশে বর্তমানে সব ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে সহ অবস্থানের মধ্যে বসবাস করছেন। শুক্রবার টাঙ্গাইলের মধুপুরে বড়দিন উপলক্ষে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। কোনো চিনিকলই বন্ধ হয়নি। আধুনিকায়নের জন্য কেবল সাময়িকভাবে কার্যক্রম বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। চুয়াডাঙ্গায় চিনিকলের চলতি অর্থবছরের আকমারাই মৌসুম উদ্বোধনকালে তিনি একথা বলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি। রাজধানীর লালবাগে অনুষ্ঠিত হয়েছে আন্তর্জাতিক কিরাত সম্মেলন 2021। সম্মেলনের উদ্বোধন করেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান।
প্রধান অতিথি ছিলেন মৎস্য ও পানি সম্পদ মন্ত্রী শ.ম. রেজাউল করিম ও পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান সুফি মোহাম্মদ মিজানুর রহমান। নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর গোলাম মোস্তফা মিয়া মৃদুস্বরের উজ্জ্বল আলো সম্মাননা গ্রন্থের পাঠ উন্মোচন করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় নরসিংদী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করে ভাই গিরিশ চন্দ্র সেন গণপাঠাগার। অনুষ্ঠানে রাজনীতিবিদ, শিক্ষাবিদ ও বীর মুক্তিযোদ্ধা সহ বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন। গোলাম মোস্তফা মিয়ার কর্মময় জীবনের নানা দিক নিয়ে আলোচনা করেন বক্তারা। পরে সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে আবৃত্তি, নাচ ও কবিতা পাঠ হয়। নারায়ণগঞ্জে শীতার্ত, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে ঢাকা ব্যাংক লিমিটেড। শুক্রবার জেলার ২৫০০ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান এটিএম হায়াতুজ্জামান খান, প্রধান নির্বাহী কর্মকর্তা ইমরানুল হক ও অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবু জাফর। চট্টগ্রাম মহানগরীর বহদ্দার হাটে স্বাধীনতা পার্কে অনুষ্ঠিত হয়েছে এসএসসি ৯৫ ও এইচএসসি ৯৭ ব্যাচের শিক্ষার্থীদের মিলন মেলা ও মিউজিক ফেস্ট। এতে দেশের বিভিন্ন প্রান্তে সে সময়কার শিক্ষার্থীরা অংশ নেন। স্মৃতিচারণের পাশাপাশি দিনব্যাপী আয়োজনে আনন্দে মাতেন অংশগ্রহণকারীরা। বাংলাদেশ ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নির্বাচনে সভাপতি হয়েছেন সময় টেলিভিশনের মাহবুব আলম ও সেক্রেটারি হয়েছেন এশিয়ান টিভির শহীদুল হক জীবন। এর আগে শুক্রবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অ্যাসোসিয়েশনের ভোট অনুষ্ঠিত হয়। সাবেক লিও সদস্যদের মিলন মেলা হয়েছে গাজীপুরের ষড়ঋতু ভিলেজে। মিলন মেলার আনুষ্ঠানিকতা করেন তুরস্কে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও সাবেক লিও মাসুদ মান্নান। উপস্থিত ছিলেন অ্যাস্ট্রাজেনেকার রোগতত্ত্ব বিভাগের পরিচালক ডাক্তার ফারহাদ আলী খান, যুক্তরাষ্ট্র প্রবাসী এভিয়েশন বিশেষজ্ঞ আহমেদুল ইসলাম পারভেজ সহ অন্যরা। পরে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। জাকের পার্টির বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ফরিদপুরে। এতে প্রধান অতিথি ছিলেন পার্টির চেয়ারম্যান খাজা মোস্তফা আমির ফয়সাল। আরও উপস্থিত ছিলেন পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান ডক্টর সাইম আমির ফয়সাল, জেলা জাকের পার্টির সভাপতি মোহাম্মদ মশিউর রহমান জাদু মিয়া সহ অন্যরা। ২৫তম সামিট কাপ গলফ টুর্নামেন্ট শেষ হয়েছে কুর্মিটোলা গলফ কোর্সে। শুক্রবার সন্ধ্যায় ক্লাবের ব্যাংকুয়েট হলে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ সাইফুল আলম। উপস্থিত ছিলেন কুর্মিটোলা গলফ ক্লাবের ভাইস প্রেসিডেন্ট ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ জহিরুল ইসলাম, ক্লাব ক্যাপ্টেন ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ রফিকুল ইসলাম সহ সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তারা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে। ঝালকাঠিতে লঞ্চে ভয়াবহ আগুন, ৪২টি মরদেহ উদ্ধার, দগ্ধ শতাধিক, শেরে বাংলা মেডিকেলে চিকিৎসাধীন ৭৬ জন। বরগুনায় হতাহতদের পরিবারে শোকের মাতম। সরকার নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে মির্জা ফখরুলের অভিযোগ, খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবি বিএনপি নেতাদের। কম খরচে রেমিটেন্স পাঠানোর ব্যবস্থা করছে সরকার, মালদ্বীপে প্রবাসীদের সংবর্ধনায় বললেন প্রধানমন্ত্রী। দালাল ধরে নয়, বৈধভাবে বিদেশ যাওয়ার পরামর্শ। দেশের নির্বাচনী পদ্ধতি ঠিকমতো কাজ করছে না, রেহমান সোবাহানের মন্তব্য। বঙ্গবন্ধু মানুষের মুক্তির যে স্বপ্ন দেখেছিলেন তা থেকে অনেক পিছিয়ে বাংলাদেশ। বিসিবি স্ট্যান্ডিং কমিটিতে ব্যাপক রদবদল, ক্রিকেট অপারেশনসে জালাল ইউনুস, টুর্নামেন্ট কমিটিতে ববি, আর আকরাম খান পেলেন ফ্যাসিলিটির দায়িত্ব। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত ১টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ।